বাকি যারা আসতো তাদেরকে আমরা সিম্পল ইঞ্জুরি হিসেবে ইনিশিয়ালি প্রথমেই শর্টকাট ম্যানেজমেন্টে যদি ভর্তিযোগ্য হয় আমাদের হাসপাতালে ভর্তি রাখতাম, বাকিদের আমরা বাড়িতে প্রাথমিক চিকিৎসাতে পাঠাই। এই ছিল আমাদের ম্যানেজমেন্ট। এখন এই যে রোডের যে একটা সরকার নীতিমালা বলে ডিভাইডার দিয়ে দিল, এতে কিন্তু ইঞ্জুরিটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, তারপরে বর্তমানে করোনাকালীন সময়ে আমাদের কিছুটা শুরুতেই আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা একটা যেহেতু লকডাউন পরিস্থিতিতে অনেক কমে গেছে গাড়িগুলো, ওইটা অনেকটা কমে গেছে। আমরা যদি ধরেন আবার আরেকটা ব্যাপার আছে, যেমন আমাদের যারা ড্রাইভার তারা যদি প্রশিক্ষিত না হয়, দুর্ঘটনার অনেক কোনো কারণ আছে, সেগুলিও একটা বিষয়। আমরা যারা যাত্রী তাদের একটা ভূমিকা আছে। হ্যাঁ, একটা গাড়ি বাসের মধ্যে ড্রাইভার খুব জোরে চালাচ্ছে, আপনি যদি সচেতন হন, তাহলে যদি নক করেন যে আপনি একটু জোরে চালাচ্ছেন কেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গতি সামলায় তারপরে চালান। আমাদের নিজস্ব যার যার যেখান থেকে রোড প্লে করা দরকার তারা যদি এটা করি, এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকটা কমে যাবে। তারপরে আমাদের যে জ্ঞান, যে রাস্তায় পারাপারের যে নিয়মগুলি, সেগুলি যদি আমরা জানি, আমাদের সন্তানদের স্কুলে যদি শিক্ষা দিই, আমার মনে হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। এটা যদি একটা বিষয় বা অধ্যায় একটা অন্তর্ভুক্ত হয় এই আমাদের যে কারিকুলামে, তাহলে আমার মনে হয় এটাকে এই ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে দিতে পারবো। যে আমার কথা বলার উদ্দেশ্যে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা ইত্যাদি আমি বললাম এইটুকুই। আরেকটা ব্যাপার আছে, যেমন ড্রাউনিং, যে বাচ্চাদের ড্রাউনিং বেশিরভাগ ঘটনাগুলি ঘটে কিন্তু আন্ডার 5 চিলড্রেন। আমার এটা ট্রেনিং করার অভিজ্ঞতা হিসেবে ঢাকায় মহাখালীতে, সেখানে আচল নামে একটা সংগঠনের একটা লোক আছে, তারা বলল স্কুলে ভর্তি করে না, তারা বাড়িতে থাকে, এরা ঝুঁকিপূর্ণ থাকে। এই জন্য মারা কাজ করতেছে, হয়তো থাকে বাচ্চাটা বেড়ে গিয়ে পুকুরের মধ্যে বিবাহ করবে, কারো কোনো খবর থাকে না, পরবর্তী পর্যায়ে দেখা যায় বাচ্চা পাওয়া যায় না পুকুরে পাওয়া যাবে। এই ক্ষেত্রে ওরা বললো কি 30টা বাড়িতে বাড়ির মধ্যে একটা বাড়ি সিলেক্ট করলো, একটা ওই বাড়ির একটা গার্জিয়ানকে সিলেক্ট করলো। আপনার কাজ হবে প্রতিদিন এই বাচ্চাগুলোকে আপনার কাস্টডিতে রাখা। একটা বড় ঘর ঠিক করে দিল ওই গাড়িতে, ওই মহিলা উনি শুধু ওই সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ওই বাচ্চাগুলিকে রাখতো, আর ওই মহিলাটা খাবার টাবার যা আছে বাকিরা করে দিত 30 দিনের জন্য। এইভাবে করে ওরা করলো কি, ওদের এখানে যে এটা ফরিদপুর এলাকার দিকে হয়েছিল, সেখানে খুব বাচ্চা শিশু মৃত্যুর হার বেড়ে গেছিল এই পানিতে ডুবার কারণে। তখন ওরা সাকসেস হয়েছিল, প্রায় 4 লাখ মানুষের জন্য একটা প্রজেক্ট করছে, এটাতে একবারে সাকসেসফুল। এবং 5 বছর পরে যে বাচ্চাগুলি হয়, সেই বাচ্চাগুলিকে ওরা কয়েকটা পুকুরের মধ্যে একটা পুকুর সেট করছে, সেখানে ওই পানি নিচে ওরা একটা দিচ্ছে বাঁশের সুইমিং পুল করছে। সুইমিং পুলের ওই সুইমিং পুলে 5 বছরের পুকুরের বাচ্চাদের সাঁতার শেখানো প্রোগ্রাম করছে, ওরা সাকসেস। হ্যাঁ, এইরকম ভাবে মানে ওদের এখানে প্রিভেনশন করছে। কিন্তু ড্রাউনিং এ শুধু যে পুকুরে বলবো এমন না, আমরা একটু সচেতন যদি না হই, দেখা গেল যে একটা বালতি আছে, বালতিতে অর্ধেক পানি আছে, আপনার বাসায় একটা 1 বছরের নাতি আছে বা 1 বছরের একটা বাচ্চা আছে, সে টুকটুক করে হাত হেঁটে ওই বালতির কাছে যাবে, উল্টায় পানির নিচে, পানির মধ্যে বালতির মধ্যে ডুবে থাকবে, পাটা উপর দিকে যাবে, সে মারা যাবে। মাত্র একজন মানুষের দম আপনি 3 মিনিট বন্ধ রাখেছে, মারা যাবে চাপা দিয়ে পানিতে। এই কারণে মানুষ মারা যায়, মানে শ্বাস প্রশ্বাস করবে না, তখন মারা যাবে। এই ব্যাপারগুলো আমাদের চিন্তা করবেন যে আমরা এই মেসেজগুলি যদি সবাইকে দিয়ে দিতে পারি, তাহলে অনেকটা বেটার হবে। আর একটা হচ্ছে পুরা অ্যানিমেল রাইটস, যেমন আমরা সাধারণত আসলে পশু পাখি কিন্তু মানুষের কামড়ায় না, কিন্তু কোনো পশু আমাদের চারদিকে কিন্তু কুকুর আছে, আসলে কি কামড়ায়? আমরা যদি কোনো কারণে না থেকে গায়ে আঘাত করি, তখন এই বোঝা যায় সে কামড়াবে। এই জিনিসগুলি আমরা যেহেতু শিক্ষকতার সাথে জড়িত আছি, আমরা যারা কি বাচ্চাদেরকে এইটা বলবো যে পশু পাখি যাতে তারা কোনো ধরনের তাহলে একটা সমস্যা হবে। আর এনিমেল রাইটস হলে সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বেশি হয় যেটা কুকুরের কামড় দিলে সাথে সাথে আমাদের সদরে পাঠাই দেবো, বাকি ব্যবস্থাপনা আমরা দিব, ঠিক আছে? সাপে কামড় দিলে, হ্যাঁ, সেটা সাপে কামড় দিলে ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই আগে থেকে জানেন। সাপে কামড় দিলে একটা ঘটনা আগে বলছি কিনা আমি জানি না, মুরগি টেস্ট আপনাদের এখানে সাতানি ইউনিয়ন আছে না, সাতানি ইউনিয়নের একজন মেম্বারকে কামড় দিচ্ছিল। আমি তখন মাগরিবের নামাজ শেষ হয়েছে, পরে ইউনিভার্সিটি বসে আসলাম, সে আমাকে
3টা মুরগি নিয়ে আসছে আমার সাথে। সে লম্বা চোরা সেই রকম স্বাস্থ্য, 7টা পর্যন্ত ধরে নিয়ে আসছে একবারে। কেউটে সাপ মানে কোবরা, লক্ষ্য সাপ যেটা বলি, সেটা ধরে নিয়ে আসছে। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট এই হোয়াটসঅ্যাপে খালি আমার জিনিসগুলি বাস্তব অভিজ্ঞতার কথাগুলি বলতেছি। তো ওই লোকটা নিয়ে আসছে 2টা মুরগি মরা, একটা অর্ধমৃত। আমি তো জানি না এই মুরগি আন্দোলনের সাপের সাথে সম্পর্ক কি। পরে সাইন্টিফিক্যালি এটা একটা দেখা পেল। ব্যাপারটা হচ্ছে সাপ যে জায়গায় যেই আপনার শরীরে যে অংশটা দংশন করবে, কামড় দিবে, সেই অংশটাতে ওরা কি মুরগির যে মলদার মানে পায়খানার রাস্তাটা কানেক্ট করালে কি হয়, পায়খানার রাস্তাটা ওই বিষটাকে শুষে নেয়। শুষে নিলে মুরগিটার শরীরের রক্তের মধ্যে বিষটা চলে যায়, মুরগির বেড়ে যায়, বেড়ে যাওয়ার পর মুরগিটা মারা যায়। এটা হচ্ছে মেকানিজম। 2টা মারা গেছে, আর একটা অর্ধমৃত অবস্থায় মুরগি নিয়ে আসছে 7টা। তাড়াতাড়ি থাকে ঢাকা মেডিকেলে রেফার করলাম। ওনার শরীরে যেখানে কাটছে তার পুরো অংশে ওই দড়ি দিয়ে বেঁধে আসছে। ওটা হচ্ছে মেন জিনিস হচ্ছে মুরগি ডেড বলে ওটা ইয়ারা করে, যারা আমাদের বেঁধে টেধে এরা করে আর কি। হ্যাঁ, ওরা এরা করে। আশা করি সাপের দংশনের ব্যাপারটা আপনারা সবাইকে কিন্তু কেউটে সাপে কামড় দেয় না, ম্যাক্সিমামই হচ্ছে যেটা হয় গোড়া সাপে। হ্যাঁ, এটা বুঝতে পারবেন। কেউটে সাপে কামড় দিলে আপনার 1 ইঞ্চি বা আধা ইঞ্চি পরিমাণ 2টা দাগ দেখা যায়, গ্যাপে 2টা দাগ দেখা যায়। আর যদি আপনার অন্য বিষ ছাড়া সাপ বা বিষাক্ত না এরকম সাপ যদি আপনাকে দংশন করে, তাহলে আপনি দেখা যাবে যে একটা সিঙ্গেল হালকরের মতো দাগ। ঠিক আছে। আর সাপের যে বিষটা যেখানে দেয়, সেটা উপরে উঠতে কিন্তু অনেক সময় লাগে। উপরে উঠতে অনেক সময় লাগে, তাৎক্ষণিকভাবে মারা যায় না, সময় লাগে। কারণ ওটা লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে হয়। আপনি রক্তের মাধ্যমে সাপে কিন্তু ডিপে দেয়। ডিপে যে কামড়টা দিলে ওখানে কোনো রক্তনালী সে পায় না। যেটা পায় হলো সেটা বিষটাতে রক্তনালী লিম্ফেটিক ড্রেনেজের মধ্যে। লিম্ফেটিক ড্রেনেজ থেকে ড্রেন হয়ে রক্তনালীতে আসতে অনেক সময় লাগে। এই কারণে আস্তে করে ট্রেনিং না হয় ওই সময় একটু হালকা করে বাঁধটা আবার বেশি জোরে দিবেন না। জোরে দিলে কি হবে, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে। পরে পায়ের মধ্যে যেখানেই দেয় সেখানে যে অংশটা বাঁধছে তার বাকি অংশটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারছেন? পিছনের অংশ। সেই কারণে বারটা দিতে হবে, এত বেশি টাইট না, এত বেশি লুজ না, এরকম একটা। আর যে কোনো জায়গায় কামড় দিলে, দংশন করলে, যে কোনো এটা ইনিশিয়ালি সবচেয়ে বড় ম্যানেজমেন্ট হচ্ছে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা। আর যদি কুকুরে কামড় দেয় তাহলে সেক্ষেত্রে সাবান দিয়ে আধা ঘন্টা, এটা বাংলা সাবান দিয়ে। ঠিক আছে। কারণ ওই যে খাট, যেটা সাবানের যে খাটটা, ওই খাটটা ওইটার বিষটারে ইউটিলাইজ করে। এটা হচ্ছে। আরেকটা হচ্ছে বার্ন, পোড়ার ব্যাপারটা হচ্ছে শরীরে এই পুড়লে কিন্তু সাথে সাথে হাসপাতালে আনতে হবে। কারণ পোড়াটা অনেক সময় সুপারফিশিয়াল হয়, অনেক সময় ডিপ হয়। ডিপ মানে বেশি শরীরের ভিতরে যদি বেশি আপনার পোড়াটা হয়, সেক্ষেত্রে অনেক ক্ষতিকর। পুড়লে কিন্তু আপনার আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেমটা, ওটাতে অনেক বিপদ ঘটায়। অনেক সময় হার্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এবং হার্টের অনেক সমস্যা হয়। সেই জন্য যে কোনো ইলেকট্রিক্যাল বার্ন হইলে মনে করতে হবে ডিপ বার্ন। আর ইলেকট্রিক শক হয়েছে, আপনার হাতের মধ্যে একটা ইলেকট্রিক শক হয়েছে, তখন কিন্তু হাতের এই জায়গাটা আপনি দেখবেন যে পোড়া দাগ করতে পারে। কিন্তু আসলে এই জায়গায় পড়ছে না, তার শরীরের ভিতরের অন্যান্য জায়গায় বিশাল জায়গায় পড়ছে। হ্যাঁ, আর বাহ্যিকভাবে আমরা যে পুরোটা দেখি, যেমন আগুনে লেগে যে পুরোটা, সেটাতে বাইরের অংশ বুঝে যায়, তাতে ডিপ বার্ন হয় না। ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, ডিপ বার্ন চিন্তা করতে হয়, তখন হাসপাতালে আসতে হবে, এটা ইসিজি করাই যেতে হবে। ইসিজি করাইলে যদি আপনি ভালো থাকেন, তাহলে সবচেয়ে ভালো, বেটার। আর পড়লে কি হয়, বার্নিং সেল ড্যামেজ হয়ে যায়, কোষ ধ্বংস হয়ে যায়। কোষ ধ্বংস হলে কোষের ভিতরে যে পটাশিয়াম পরি সেগুলি রক্ততে চলে আসে। আর রক্তে যদি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, তখন হার্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। এই কারণে মানুষ মারা যায় বেসিক্যালি বার্নে। আর বার্নের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স খুব বেশি। শরীরের মধ্যে যে এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলির যে ব্যালেন্সটা আছে, এটা নষ্ট হয়ে যায়। তো দেখা গেল যে কারো ক্ষেত্রে 30% এর উপরে যদি বার্ন হয়, আমরা সাথে সাথে হাসপাতালে ভর্তি করে এটা চিকিৎসা করি। এবং বার্নগুলি শুকানোর পরে অনেক কমপ্লিকেশন হয়। অনেক দেখা যায় যে কারণে বার্ন হয়েছে, যেমন হাঁটুর পিছনে একটা বার্ন হলো বড় ধরনের, সেটা দেখা গেল যে পরবর্তী পর্যায়ে শুকাইছে, শুকানোর পরে এটা কুচকে গেল, তখন আবার আমরা পা সোজা করতে পারবো না। সেগুলির কমপ্লিকেশনের জন্য আমরা অপারেশন করতে হবে। হ্যাঁ, এই পোস্ট বার্ন কনফ্রাকচার বলে সার্জারি করে, প্লাস্টিক সার্জারি করে। বার্নের ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট এখন প্লাস্টিক সার্জারি করে,
তবে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে বার্ন যদি হয় 30% এর বেশি তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং 40% এর উপরে আইসিইউ সাপোর্ট 40-50% এর উপরে আইসিইউ সাপোর্ট পর্যন্ত লাগে। এটা পার্সেন্টেজ এরিয়াটা একটা হিসাব আছে। হ্যাঁ 9% বলে ধরি আমরা, মাথাটা 9%, এই গলাটা 1%, হ্যাঁ হাতটা 9%, এই হাফ 9%, এই পা দুইটা পা প্রত্যেকটাই এরপরে কোমর থেকে শুরু করে 18% করে, হ্যাঁ পুরো শরীরটা আবার 18%, এইভাবে প্রায় 99 আর এটা 1%। বুঝতে পারছেন? এই 100% বাড়ে, ওই বাড়লে আমরা পার্সেন্টেজটা হিসাব করে আমরা ক্যালকুলেশন করে ম্যানেজমেন্টটা করি। তবে যদি কোনো পুড়ে যাওয়ার পর যদি কোনো স্পট না জ্বালা পোড়া থাকে তাহলে সেখানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে পানি পানি পানি, আধা ঘন্টা পানি দিতেই হবে। শুরুতেই পোড়া রোগীদের আধা ঘন্টা শরীরে পানি একমাত্র ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট পানি। পানি তো আপনি হাসপাতালে এনে দেওয়া দরকার নেই, বাসায় বসে দিতে পারবেন, ঠিক আছে? নাহলে পুকুরে নাম, পুকুরে নেমে বসে থাকো, আধা ঘন্টা থাকো, অনেক বেটার। আমি আরেকটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি আপনারা শুনছেন কিনা আপনাদেরকে আগে বলছিলাম, আমি একবার সাক্ষাৎকার হয়েছিল। আমি মানসারপুরে পোস্টিং তখন মেডিকেল অফিসার হিসাবে, দুইটা ছেলে এখানে অন দ্য ওয়ে রোড, এই মানসারপুর টু মানে মানসারপুরে যে রাস্তাটা আছে এটা সে সাইকেল চালায় আসতেছিল, রাস্তায় পিচের কাজ চলতেছে, পিচের মধ্যে দুজনেই সাইকেল নিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই সাইকেল নিয়ে আসে ড্রাইভ করে হাসপাতালে আসছে, গরম পিচ, কিরকম জ্বালা। আমি মানসারপুর হাসপাতালের সাথে একটা সামনে একটা পুকুর ছিল, আমি ভরাট করে ফেলছিল, তো আমি স্যারের একটা নাম সবাই আমার দিকে টাকা আছে, সারে কি করে পুকুরে নামো, তোমাদের সাথে কে আসছে? আর লোকজন আসছে, লোকজন বলুন তাড়াতাড়ি আপনার কেরাসিন তেল নিয়ে আসে। হ্যাঁ কেরাসিনের থেকে উঠলাম, সারে বলে কেরাসিন তেল নিয়ে আসেন, বলে আমি তো হ্যাঁ নিয়ে আসবেন কেরাসিন, দরকার আছে। পুকুরে আধা ঘন্টা রাখলে ঘড়ির কাটা করে আমি আবার ইঞ্জেকশন আনায় রাখলাম। তারপর আমার স্টাফে বললাম, স্যার ওরা তো টাকা গেছে, আমি কেরাসিন আনতে বললাম কেন, ওরা তো বুঝে নেই। আমি কেরাসিনের গুলা ভিজাম, ওরা উঠে আসার পর আস্তে করে এটার উপর দাও, এটা পানি দিলে কি সরবে শরীর থেকে? কারণ এটা দ্রাবক জানতে হবে, এটা একটা দ্রাবক, এই যে পিচের দ্রাবক হলে পিচের দ্রাবক হলো কেরাসিন, সলিউশন দ্রাবক কেরাসিন। পানি দিলে পিচ তো উঠবে না, ওটা চামড়া সরিয়ে উঠে আসবে, আস্তে আস্তে দিলেও পিচটা উঠে গেছে। এই জিনিসগুলি জ্ঞান তো থাকতে হবে। এই পিচে যে বার্নটা হয়েছে পরে দেখা গেল যে কোনো তার শরীরের মধ্যে কোনো পুরোর কোনো দাগ নেই, কিছু নেই, কোনো কিছু করে আল্লাহ। হ্যাঁ এটা তো ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। আমরা আশা করি তাহলে বুঝতে পারছি যে জিনিসগুলো। তো আমাকে আর কিছু আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন, আমি প্রশ্নগুলি উত্তর দিতে পারবো, ঠিক আছে? সাধারণত ইঞ্জুরি আসছে, ধরেন এটা কেটে গেলে কিন্তু 6 ঘন্টার মধ্যে আপনি সেলাই করতে পারবেন। কয় ঘন্টা? 6 ঘন্টা। এটা আমরা বলি প্রাইমারি সুচার, ঠিক আছে? 6 ঘন্টার মধ্যে যদি আপনি সিলি না করেন, এরপরে সিলি করতে এটা জোর লাগবে না, এরপর জোর লাগবে না। তবে সিলি করা যায় তখন ওই মার্জিনটাকে কেটে ফ্রেশ করে সাথে সাথে আমরা এখানে আসছে আমরা করে ফেলি। কিন্তু দেখা গেল যে কোনো একটা ওষুধের দোকানদার, সে নিজেকে ডাক্তার হিসেবে সবাই কিনে থাকে, কারণ তার কাছে গেল আজকে সেই ইঞ্জুরি হলো, কালকে রাত্রেবেলা গেল, তাহলে কি তার সে তো আর বুঝবে না যেটা মার্জিন কাটতে হবে, সে সেলাই করে দিবে, পরে ইনফেকশন হবে, ঘা হবে, জ্বর লাগবে না। বুঝতে পারছেন? জ্ঞানের ওখানেই দরকার, নলেজ কোন জায়গায় দরকার সেইখানে। সে তো আর বুঝলো না যে আসছে কালকে আসছে সেলাই করে দিয়ে আমার তো পারি সেলাই করা তো সহজ। হ্যাঁ সেলাই কাঁথা সেলাই করা যায়, আমার মানুষের চামড়া সেলাই ভিডিও জিনিস, এটা নলেজ রাখতে হবে। এই হচ্ছে বিষয়। আপনাদের এখন প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন। উপজেলায় আমি হোমনায় একটা ওই ইন্ডিস্টেন্ট ভ্যানাম একটা আনছিলাম, ভাইয়াল আনছিলাম। আসলে লাগেজ একটা ভাইয়াল, একটা ভাইয়াল এনে রেখে দিচ্ছিলাম বুঝতে এখানে আর আনি না। তো ভাইয়ালগুলি আসলে সদর হাসপাতালে পাওয়া যায়, আমরা ওদের সামনে এনে ফেলবো। আমাদের এখানে তার সাথে হয়তো রাখবো, রেখে আমরা ইনিশিয়ালি একটা ম্যানেজমেন্ট এটা পয়জনাস নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ওষুধটা স্যালাইনের মধ্যে দিয়ে রানিং করাই, এই ম্যানেজমেন্ট আমরা উপজেলায় আসলে কনফার্ম করতে হবে। এই কারণে আমাদের উপজেলায় সরকার সাপ্লাই দেয়, আমরা আনতে হবে। আমরাও আমাদের এখন তো সিজন চলে গেছে, হ্যাঁ এখন আমার আবার সামনে বসার আগে আমরা রাখবো। থ্যাংক ইউ। বলেন।
এগুলো কি অন্যান্য ওষুধের মতো? হ্যাঁ, অন্যান্য ওষুধের মতো এগুলোকে কোম্পানিতে দেওয়া হয় না, মার্কেটে পাওয়া যায় না। নাই না, এইগুলি আরেক বিষ। আপনি অ্যান্টিস্নাইক ভ্যানাম যেগুলি, এগুলি আরেকটা বিষ। এটা যে কেউ কোয়ালিফাইড বা ট্রেন ডাক্তার ছাড়া এটা কেউ দিতে পারবে। এটা আলাদা বিষ, এই বিষকে মারে। ঠিক আছে, ওষুধ কিন্তু ওষুধই, আবার ওষুধের অতিমাত্রা হয়ে গেলে সেটা আবার বিষ। আর এটা স্পেশালি একটা বিষ, এমন একটা বিষ এটা সবাই দিতে পারবে না। একমাত্র কোয়ালিফাইড ডাক্তার ছাড়া, ট্রেন ডাক্তার ছাড়া অ্যান্টিভেনাম কেউ দিতে পারবে না। বলবেন আপনি কিছু বলবেন? তাহলে আমি আমার বক্তব্য উদ্বোধনী এবং মানে সমাপনীটা বলার আগে আমি ওনাদের একটু বলি, ওনাদের একটু কথা বলতে বলি। আমাদের এখানে আজকে মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা ম্যাডাম আছেন, কিছু বলবেন। ধন্যবাদ। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকের এই ওয়ার্কশপ অন অ্যাওয়ারনেস অফ ইনজুরির প্রিভেনশন এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আয়োজক এবং পার্টিসিপেন্ট আমার প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ করে শুনছিলাম, যদিও ওয়ার্কশপ দিন পর হয়তো অনেক আলোচনা হয়তো অনেক কিছু হইতো, আমরা যেহেতু ইনজুর আমরা আছি কিনা ইনজুর, করোনার জন্য আমরা ইনজুর আছি, আমরা মানসিকভাবে আমরা সবাই বিধ্বস্ত। কখন করোনা এসে হানা দেয়, কেউ কেউ হয়তো এটার শিকার হয়েছে শারীরিকভাবে, আর আমরা মানসিকভাবে ইনজুরের শিকার। এটাও তো একটা ইনজুর নাকি স্যার? সবকিছুই মিলে স্যার যেভাবে সুন্দর করে বলেছেন, আশা করি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উদ্যোগ যে এবং বেছে বেছে নেওয়া যে এই ইনজুরের জন্য কাকে প্রশিক্ষিত করতে হবে, সমাজ কার কাছ থেকে মেসেজটা পাবে। আমি আগুনে হাত দিব, হাত পুড়বে, তারপরে কি আমি প্রমাণ পাবো যে আগুনে হাত দিলে হাত পুড়বে? না, আমি এটা জানি, তাই না? এটা জানি, এটা আমার স্টুডেন্টকে শেখাইতে হবে, আমার স্টুডেন্টের মাধ্যমে আমার সমাজ জানবে। সেই কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় বেছে নিয়েছে শিক্ষকদেরকে এই মেসেজটা দিলে যে ইনজুরির যে প্রিভেনশন, অর্থাৎ আমরা যাতে ইনজুর না হই তার আগে যে করণীয় এবং পরে যে করণীয়, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যেহেতু ছোট ছোট ছেলে মেয়েরা আপনাদের কাছেই মানুষ, ওরাই ভবিষ্যতের নাগরিক, ওরা বাড়িতে যে সেগুলা প্র্যাকটিস করবে। গার্জিয়ান যদি অচেতন থাকে, সচেতনভাবে ওদের কাছ থেকেও দেখবে। কাজে এই বিষয়গুলো আপনারাই প্র্যাকটিস করাতে পারেন। এবং রাস্তাঘাটের ট্রাফিক নিয়ম যদি মেনে চলে, রাস্তাঘাটে চলার যে নিয়ম, ছেলে মেয়েদেরকে যদি আমরা আপনার স্কুলে বারান্দা দিয়ে যখন হাঁটবে, তখন একটা ছেলে মেয়ে যদি তার বাম পাশ দিয়ে হাঁটতে যায়, আপনি তাকে বলে দেন সবসময় ডান পাশ দিয়ে হাঁটবে। আরেকজন যিনি আসতেছেন তার সাথে কিন্তু ধাক্কাটা খাবেন। এই যে তার অভ্যাসটা হয়ে যাবে, এই অভ্যাসটা কিন্তু আমার মধ্যে হয়নি, কিন্তু এদের মধ্যে যদি আমরা গড়ে দিতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমাদের সরকারি যে পরিকল্পনা এসডিজিতে স্বাস্থ্য কত নম্বর? 5 না 3? স্বাস্থ্য 3, আমাদের আগে শিক্ষা হচ্ছে 4, স্বাস্থ্য হচ্ছে 3। সুতরাং আমরা এই বিষয়গুলো দিয়ে আমরা এগিয়ে যেই কিন্তু আমরা একটা উন্নত দেশে পরিণত হব। কাজে আপনাদের সকলের সহযোগিতা চাইব স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উদ্যোগ, এগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের পুরো সমাজকে আমরা সকল বিষয়ে কি করব, সচেতন করব। আমি আর দীর্ঘায়িত করি না, আমার পরবর্তী বক্তাও আছেন, উনি কিছু বলবেন। ওনাকে আহ্বান জানিয়ে আপনাদের আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাওয়ারনেস প্রোগ্রামের ওয়ার্কশপের সম্মানিত সভাপতি, আয়োজক, আমরা যারা আছি এবং আমার শিক্ষক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ট্রাফিক আইনটা আমাদের প্রাইমারি স্কুলে আছে, আমরা সবাই জানি ট্রাফিক আইনটা কি, কিভাবে চলতে হবে, রাস্তা পার হতে হবে, কিন্তু বাস্তবতা আমরা তার প্রতিফলন দেখি না।
আমরা এখানে একটু কথা বলি একটু যে যেহেতু দেখেন গড়ে গড়ে আমরা দেখি কি রাস্তার উপর একটা ওভারব্রিজ করা আছে, ওভারব্রিজ করতে কেউ যায় না, আমাদের সামনে দৌড় দিয়ে দেওয়া আমাদের মানে লক্ষ্য অথবা আমাদের মানে শিক্ষা। আমরা যেহেতু আপনি যদি যান এরকম একদিন দেখলে বুঝতে পারবো যে 1% লোক যায়, একদম গেলেও যদি আসলে ওই সারের দেখাটা দেখে যদি আমরা 5 যাই, আমাদের থেকে 5 যায়, অথবা ওইখানে যদি একদিন যেমন আমরা যে এই প্রিপেয়ার করার জন্য দ্রুত প্রমোশন দেওয়া পালন করি না, আমার মনে হয় ওইখানে যে স্কুলটা আছে তারা এখানে এরকম প্র্যাকটিস করা উচিত, বাচ্চাদেরকে একদিন এর পথে নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে পাঠ্য বইয়ে ট্রাফিক আইন আছে, বাচ্চাদেরকে ওভারব্রিজ পার হওয়াটা প্র্যাকটিস করাতে লাগবে এবং তাদের দেখাতে যদি আরো বেশি মানসিক হয়। আর তাদের সাধারণত এর আগে মোবাইল কোড হয়েছে, মোবাইল কোডে দেখা গেল জরিমানা দিয়েছেন 2,50,000 জরিমানা দিয়ে চলে গেলাম কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যাই না। এখন এই যে যেমন মনে করেন আমাদের ইউএসএ প্রমাণপত্র যান, আমিও চেষ্টা করি যাইতে, কিন্তু দেখা গেল সাদা কাছে পাকে কত দূর যাবেন, কে সুদা সুদা আসতেছে, এই দেখা গেল পাল্লায় পড়ে সুদা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা পরিবর্তন করতে হবে। আর আমরা আসলে ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন আমাদের শিক্ষা ডিপার্টমেন্টকে বেছে নিল এটা একটু কথা বলি। যেহেতু আমরা এখানে সব স্কুল থেকে আসিনি, আসছি কুষ্টিয়া স্কুল থেকে বা একজন করে শিক্ষক আসছি, আমাকে ওই স্কুলের সকলকে এটাকে অবহিত করতে হবে। কিভাবে আমরা একটু বলি যে আমরা আসলে এখন স্কুল বন্ধ, কিন্তু স্কুল তো খুলবে, আজ স্কুল খুলবে। তো অ্যাসেম্বলি যখন হয় সেখানে কিন্তু একটা কথা আছে, প্রধান শিক্ষকের একটা বক্তব্যের একটা অংশ আছে বা একটা পার্ট আছে। আমাদের প্রধান শিক্ষক যারা আছেন বা আমাদের সুপার প্রিন্সিপাল যারা আছেন নিশ্চয়ই আপনারা বক্তৃতা দেন, আমি আশা করি। কারণ আমি যেহেতু স্কুলে যখন পড়েছি তখন আমাদের স্যার আমাদের বলতেন, আমি মনে করি সেখানে আবার আমরা স্কুল পরিদর্শনে যেও দেখি যে আমাদের স্যাররা বলে কিনা, তো স্যাররা কিছু বলার আগে বলে কি দেখেন আজকে আমাদের নতুন আছে, নতুনদের কাছে শুনি। তো সেটা একই কথা। এখান থেকে যারা আমরা যাচ্ছি আজকে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করার পরে আমরা প্রত্যেকেই এই বিষয়টা যখন স্কুল খুলবে, যখন অ্যাসেম্বলি হবে তখন তো থাকবেই, তার আগে আমাদের পরিবারের এটা জানাইতে হবে যাতে আমরা এই কাজগুলি করতে পারি। আর টেকনিক্যাল পারসন টেকনিক্যাল কথাই দেখেন যে ওই যে স্নেক বাইটে কিভাবে হবে এটা, তারপরে পিচের পরে এগুলি কিভাবে হবে, তো স্বাভাবিক কথা যে আমরা এরপরে আরো কিছু কথা আছে। এটা আসলে আমাদের পাঠ্য বইয়ের কিন্তু এই সবগুলো আসা উচিত, শুধুমাত্র টেকনিক আইন বলে কোনো কথা না। কারণ আমার মনে আছে আমি স্কাউটে একটা ওয়ার্কশপে গেছিলাম, ওইখানে আমাদের একটা পরীক্ষা হয়েছে, যাওয়ার আগে তারা আমাদেরকে অনলাইনে দিয়ে দিয়েছে যে এটা তুমি পড়বা, এটা পড়ার পরে প্রশ্ন উত্তর দিবা, উত্তর দেওয়ার পরে যদি পাস কোয়ালিফাই হও তাহলে তুমি ওইটার জন্য ইন করতে পারো, ইন করতে পারো। কোয়ালিফাই হয়েছে কিনা সেটা অনলাইনে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জমা দিতে আমরা ইন করতে পারিনি। এইখানে একই কথা বলা আছে, একটা সাপে কামড় দিলে কি করতে হবে, তারপরে পোকা কামড় দিলে কি করতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে ইনজুর্ড হলাম, রাতে গরমের দিন জামা দরজা সব খুললাম, ফ্যান চলতেছে, মাঝখানে কারেন্ট নেই, হাতের আঙ্গুলের এখানে মনে হয় একটা নরম জায়গা, সবাই জানি এখানে কিসে কামড় দিচ্ছে আমি নিজে বুঝি নাই, কিন্তু পরে বুঝেছি বল্লাতে কামড় দিচ্ছে। আমার এত পরিমাণ মানে মনে হয়েছে ঘুমের ভেতরে কামড় দিচ্ছে, তো এই করতে পারিনি, এই জায়গাতে ভুলে আঙ্গুল ভুলে গেছে, পুরো হাত আমার মানে রিপিট করা শুরু হয়ে গেছে, একা একা বাসায় কেউ নেই, তারপরে গামছা দিয়ে একটু বাঁধছি, বাঁধার পরে এখন ফোন দিচ্ছে ব্যবহার করে কি স্যার এখন কি করি, তাহলে রাত তখন 2:30 বাজে, আল্লাহ করে আলাম দিচ্ছে, নামাজ পড়ে বলে করে গেছে হাসপাতালে। যে মানে জাস্ট আমাদের দেশে তোমাদের মতো যিনি ওখানে ছিলেন তারা বলা হয়েছে বলে কোনো সমস্যা না, আসেন ইঞ্জেকশন দিল, পরে বললো যে আপনাকে মনে শিক্ষা হয়নি, মানে আপনি তো আমার কাছে স্টেটমেন্ট মানে এরকম না, তার কারণ ওই কষ্ট বলি আমি তো জানতাম না, ওনাই বললো যে এগুলি না, ইঞ্জেকশন দিয়ে দিলাম, বললো যে একটু সমস্যা না, পরে আর কি আমি দেখলাম না পরে হয়েছে, কিন্তু ওই বল্লাটা আসার পরে আমি দেখেছি যে আমার পাশে ওখানে বল্লা করতেছে, তখন আমার ধারণাটা আমাকে বল্লা কামড়েছে, তো বল্লা কামড়াতে এত বিষ আসলে কামড় না খেলে বোঝা যাবে না। তো যাই হোক এটা আসলে ওই কথা আর কি, ঠিক আছে। আমরা আসলে সারাদিন বা দিনটা হওয়ার কথা, আমরা শর্ট সময় অল্প সময় আমাদের যেভাবে আমাদেরকে সব বিষয়গুলি মানে বললেন, আমরা আশা করি নিজের পরিবার থেকে শুরু করে আমার স্কুল এবং সমাজ সব জায়গায় আমরা এটা এর প্রতিফলন করবো আশাবাদ ব্যক্ত করি এবং সকলে